নিউ ইয়র্ক পোস্টের এই আর্টিকেলটি একবার খুবই মনোযোগ দিয়ে পড়ুন। এই আর্টিকেলে স্পষ্টভাবে লেখা আছে যে বিজ্ঞানীদের মতে 3i অ্যাটলাস এমন একটি ইন্টারস্টেলার গার্ডনার হতে পারে যা আমাদের গ্যালাক্সির ভেতরে এলিয়েন জীবনের বীজকে ছড়িয়ে দিচ্ছে। দেখুন, এই ভিডিওটি আমি ফেব্রুয়ারি 2026-এর শেষের দিকে তৈরি করেছি। আর সত্যি বলতে কি, আজ থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই এই ইন্টারস্টেলার অবজেক্ট অর্থাৎ 3i অ্যাটলাস আউটার স্পেসে এমন কিছু কার্যকলাপ দেখিয়েছে যা কার্যত অসম্ভব বললেই চলে। এর ফলে শুধু নাসা বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি নয়, বরং পুরো বিশ্বের বৈজ্ঞানিক মহলের যে বেসিক প্রিন্সিপাল সেটা পর্যন্ত হিলে গিয়েছে। এখন সত্যি বলতে গেলে এই বিষয়টি বর্তমান সময়ে যথেষ্ট উদ্বেগজনক। দেখুন, 12 জুলাই 2025-এ চিলির অ্যাটলাস টেলিস্কোপ প্রথমবারের মতো এই ইন্টারস্টেলার অবজেক্ট 3i অ্যাটলাসকে আমাদের সোলার সিস্টেমের ভেতর দিয়ে যাত্রা করতে দেখেছিল। আজ এমন এক সময় এসে গেছে যখন এই অবজেক্ট ধীরে ধীরে আমাদের গ্রহ পৃথিবীকে অতিক্রম করে আবার বাইরের সোলার সিস্টেম মানে মঙ্গল গ্রহ ও অ্যাস্ট্রয়েড বেল্টের দিকে ছুটে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় এই অবজেক্ট সম্প্রতি এমন কিছু দেখিয়েছে যা বাস্তবিক অর্থে খুবই অস্বাভাবিক। আসলে আজকের দিনে পৃথিবীর সবথেকে শক্তিশালী টেলিস্কোপগুলোর প্রায় সবই এখন 3i অ্যাটলাসের দিকেই লক করা আছে। এই তালিকায় রয়েছে চিলির জেমিনি সাউথ অবজারভেটরি, যা শুধু অত্যন্ত শক্তিশালী নয়, বরং টানা 24 ঘন্টা ধরে এই অবজেক্টটিকেই ট্র্যাক করছে। আর ঠিক তখনই আসে 18 জানুয়ারি 2026-এর সেই দিন, যেদিন এই অবজারভেটরি এমন কিছু লক্ষ্য করে যা সত্যি বিস্ময়কর ছিল। এই দিন জেমিনি সাউথ অবজারভেটরি 3i অ্যাটলাস থেকে নির্গত এক অদ্ভুত থার্মাল সিগনেচারকে ডিটেক্ট করেছিল। এই সিগনেচার স্পষ্ট দেখিয়ে দেয় যে 3i অ্যাটলাস যতই আমাদের সূর্য থেকে সরে যাচ্ছে, ততই সে ঠান্ডা ও অন্ধকার হওয়ার পরিবর্তে আরও অধিক উজ্জ্বল এবং বেশি অ্যাক্টিভ হয়ে উঠছে। আর সত্যি বলতে এটি খুবই সিরিয়াস, কারণ সাধারণত যে কোনো ধূমকেতু সূর্যের সব থেকে কাছাকাছি বিন্দুতে মানে পেরিহেলিয়ান কন্ডিশনে পৌঁছায়, তখন সূর্যের তাপের কারণে ধূমকেতুর এক পাশ ভাঙতে শুরু করে। এই ভাঙনের ফলে ধূমকেতু থেকে বিপুল পরিমাণে গ্যাস ও ধুলো বাইরে বেরিয়ে আসে, যা ধীরে ধীরে ধূমকেতুর পেছনে লেজের মতো একটি আকৃতিও তৈরি করে। আর বাস্তবিক অর্থে এটি সেই সোনালী সুযোগ যার জন্য আমরা মানুষ বহু বছর ধরে অপেক্ষা করি। কারণ এই প্রক্রিয়া শুরু হলেই আমরা একসঙ্গে জানতে পারি ধূমকেতুর বাইরের গঠন কেমন এবং তার ভেতরে ঠিক কোন কোন উপাদানগুলো লুকিয়ে আছে। কিন্তু এইখানে সবথেকে অদ্ভুত বিষয়টি হলো অক্টোবর 2025-এ যখন 3i অ্যাটলাস সূর্যের সব থেকে কাছের পয়েন্টে পৌঁছায়, তখন এর ভেতর থেকে যত গ্যাস ও ধুলোর ক্লাউড বের হওয়ার কথা ছিল তার ধারের কাছেও কিছু বের হয়নি। এর ফলে অ্যাস্ট্রোনমাররা এটা ধরে নিয়েছে যে সম্ভবত এর ভেতরে তেমন কোনো গ্যাস বা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নেই যার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হতে পারে। কিন্তু আন্দাজ করুন কি হলো, তাদের এই ধারণা খুবই শিগগিরই ভেঙে পড়তে চলেছিল। 18 জানুয়ারি 2026-এ NSA-এর জেমিনি সাউথ অবজারভেটরি এবং জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির সুবারু টেলিস্কোপ হঠাৎ করে লক্ষ্য করে যে 3i অ্যাটলাস সূর্য থেকে অনেক দূরে চলে গেছে এবং তার ঠান্ডা ও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে তার ঠিক উল্টোটা ঘটছে। হঠাৎ করে এটি আবার অ্যাক্টিভ হয়ে নিজের ভেতর থেকে গ্যাস ও ধুলোর শক্তিশালী আউটবাস্ট ছড়াতে শুরু করে। এই ঘটনাটি ভীষণই অদ্ভুত এবং অত্যন্ত বিরল, কারণ মানুষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো ধূমকেতুকে এমন আচরণ করতে দেখা যায়নি। আর এটাই সেই সব থেকে বড় কারণ যার জন্য এই বছরের শুরুতেই পুরো পৃথিবীতে একটি গুজব ছড়িয়ে পড়ে। 3i অ্যাটলাস নাকি আদতে কোনো সাধারণ ইন্টারস্টেলার অবজেক্ট নয়, বরং হয়তো এটি কোনো অ্যাডভান্স এলিয়ান প্রোব যা সময়ে সময়ে নিজের সুবিধা অনুযায়ী জেট বের করে নিজের গতি ও দিককে নিয়ন্ত্রণ করছে। এই গুজব ভীষণই দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর হার্ভার্ড ইনস্টিটিউটের সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানী ডক্টর ম্যাথিউ হোলম্যান এই ঘটনার একটি সম্ভাব্য ব্যাখ্যা দেন। সম্ভাব্য বলছি এই কারণে, কারণ মানুষের ইতিহাসে আমরা আগে কখনো এমন কিছু দেখিনি। তাই এই ব্যাখ্যা ভবিষ্যতে সঠিক প্রমাণ হবে কিনা আজকের দিনে কেউ এটিকে নিশ্চিত করে বলতে পারে না। ডক্টর ম্যাথিউর মতে
এটি হতে পারে থার্মাল ল্যাগ ইফেক্ট। আসলে যখন কোনো ধূমকেতু সূর্যের খুব কাছ দিয়ে যায় তখন অনেক সময় সূর্যের তাপ একেবারে সঙ্গে সঙ্গে ধূমকেতুর ভেতরে প্রবেশ করতে পারে না, বিশেষ করে যদি সেই ধূমকেতুর ভেতরটি খুব মোটা বরফের আস্তর থাকে, তাহলে তার বাইরের অংশ দ্রুত গরম হয়ে গেলেও ভেতরের অংশে সেই তাপ পৌঁছাতে অনেকটাই অধিক সময় লাগবে। এই অবস্থাতে যখন ধূমকেতু আবার সূর্য থেকে দূরে সরে যেতে থাকে তখন ধীরে ধীরে সেই তাপ ভেতরের অংশে গিয়ে পৌঁছায় এবং তখন গ্যাস ও ধুলোর আউটবাস্ট বেরিয়ে আসে। আগেও বহু ধূমকেতুতে এই থার্মাল ল্যাগ ইফেক্ট দেখা গেছে, কিন্তু সমস্যা হলো সেই সব ক্ষেত্রে এই ডিলে সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু 3i অ্যাটলাসের ক্ষেত্রে এই ডিলে সোজা 3 মাস বা তারও বেশি। আর এটিরই ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞানীরা দিতে পারেনি। এদিকে যখন আমরা এই হঠাৎ অ্যাক্টিভেশনকে নিয়ে লড়াই করছিলাম, ঠিক তখনই জানুয়ারিতে হওয়া সেই আউটবাস্টে গবেষকরা এমন কিছু উপাদান খুঁজে পান যার ভিত্তিতে তারা স্পষ্ট বলেন 3i অ্যাটলাস আমাদের গ্যালাক্সির ভেতরে এলিয়ান জীবনের বীজকে ছড়িয়ে দিচ্ছে। এই শক্তিশালী আউটবাস্টের পরে নাসা দ্রুত ফেব্রুয়ারিতে নিজেদের স্পিয়ার এক্স মিশনকে এই অবজেক্টের দিকে ফোকাস করে। এই মিশনের প্রধান কাজ হল 3i অ্যাটলাস থেকে বের হওয়া পরবর্তী আউটবাস্টকে গভীরভাবে পরীক্ষা করা। সবথেকে অদ্ভুত বিষয় ঘটে 3 ফেব্রুয়ারি 2026-এ, যখন 3i অ্যাটলাস আবারও একটি শক্তিশালী আউটবাস্ট বের করে। এই আউটবাস্টের ভেতরে এমন কিছু উপাদান পাওয়া যায় যা আমাদের কল্পনারও বাইরে ছিল। চলুন একে একে দেখি সেই উপাদানগুলো কি। প্রথমে রয়েছে ওয়াটার ভেপার। এটি সবথেকে সাধারণ এবং প্রায় সব ধূমকেতুতেই পাওয়া যায়। দ্বিতীয়ত কার্বন ডাই অক্সাইড, এটিও খুবই সাধারণ এবং এই ধরনের ধূমকেতুতে প্রায়ই এই ধরনের উপাদান আমরা দেখতে পাই। তৃতীয়ত ছিল মিথেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মিথেন সাধারণত সেখানেই পাওয়া যায় যেখানে জীবন শুরু হয়েছে বা জীবন বিদ্যমান। চতুর্থ ছিল মিথাইল। এটি খুবই বিরল। আমাদের সোলার সিস্টেমে কোনো ধূমকেতুতে এখনো এটি পাওয়া যায়নি, কিন্তু আগের দুটি ইন্টারস্টেলার অবজেক্ট ওumuamua এবং বরিসভে এটি দেখা গিয়েছিল। এটি প্রমাণ করে যে সোলার সিস্টেমের বাইরে জীবনের এই উপাদানটি সম্ভবত বেশ সাধারণ একটি বিষয়। এরপর আসে হাইড্রোজেন সায়ানাইড, যা অ্যামিনো অ্যাসিড তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অ্যামিনো অ্যাসিড জীবন গঠন আর টিকে রাখার জন্য অত্যন্ত অপরিহার্য। এরপর রয়েছে ফর্মালডিহাইড, যা অর্গানিক কেমিস্ট্রির একটি মৌলিক উপাদান। আর সর্বশেষ আসে অ্যামোনিয়া, যা সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, কারণ নাইট্রোজেন বেসড জীবনের জন্য অ্যামোনিয়া কার্যত আশীর্বাদের মতো। এমনকি এতগুলো মলিকুলের সঙ্গে একসাথে কোনো ধূমকেতুতে আগে কখনো অ্যামোনিয়াকে দেখা যায়নি। এই সব মলিকিউলকে বিজ্ঞানীরা বলেন প্রিবায়োটিক মলিকিউল, অর্থাৎ জীবন তৈরির আগে প্রাকৃতিকভাবে গঠিত হওয়া উপাদান। মজার ব্যাপার হলো বিলিয়ন বিলিয়ন বছর আগে পৃথিবীতেও ঠিক এই মলিকিউলগুলি একত্রিত হয়ে প্রথম জীবিত কোষ তৈরি করেছিল। আর আজ এই উপাদানগুলোর কারণেই আমি ও আপনি বেঁচে আছি, কথাও বলতে পারছি। সবথেকে গুরুত্বপূর্ণ ইঙ্গিতটি এখানেই। এই ঘটনাগুলো স্পষ্টভাবে দেখায় যে আমাদের সোলার সিস্টেমের বাইরেও জীবনের শুরু ও টিকে থাকার জন্য প্রয়োজনীয় সব উপাদান বিদ্যমান আছে। এর মানে হতে পারে শুধু আমাদের গ্যালাক্সির কথাই বাদ দিন, আমাদের সোলার সিস্টেমের বাইরেও এমন অসংখ্য গ্রহ থাকতে পারে যেখানে আজও জীবন বিদ্যমান। 3i অ্যাটলাস সম্ভবত সেই গ্রহগুলোর মধ্যেই কোনো এক গ্রহ থেকে উৎক্ষেপিত একটি অবজেক্ট বা ধূমকেতু, যেটি এখনও আমাদের সোলার সিস্টেমের ভেতরেই ঢুকে নিজের এই আউটবাস্টগুলোর মাধ্যমে এই সমস্ত যৌগ বাইরে ছড়িয়ে দিচ্ছে। এই কারণেই গবেষকরা বলেছেন 3i অ্যাটলাস কার্যত একটি মালির মতো কাজ করছে, যে আমাদের সোলার সিস্টেমে এলিয়েনদের জীবনের যে বীজ সেটাকে রোপণ করছে। এখন দেখুন বন্ধুরা, আপনি যদি এখনো পর্যন্ত আমার এই কথাগুলো মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন 3i অ্যাটলাসের সম্প্রতি দুটি আউটবাস্টের কথা আমি বলেছি। প্রথমটি ঘটেছিল 18 জানুয়ারি 2026-এ এবং দ্বিতীয়টি ঘটেছিল 3 ফেব্রুয়ারি 2026-এ। এরপর আমরা আরও একটি আউটবাস্টকে দেখতে পাই, যেটি ঘটেছিল 11 ফেব্রুয়ারি 2026। এখন এই তারিখগুলো শুনতে আপনার কাছে খুবই র্যান্ডাম মনে হতে পারে, কিন্তু আমি যখন এই তারিখগুলোর
আসল বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব, তখন এই তথাকথিত র্যান্ডম তারিখগুলি আপনার কাছে ভীষণই সন্দেহজনক বলে মনে হবে। দেখুন বন্ধুরা, সবথেকে প্রথম যে সাম্প্রতিক আউটবাস্টটি দেখা যায় সেটি হয়েছিল 18 জানুয়ারি 2026-এ। মজার ব্যাপার হলো এই দিনই 3i অ্যাটলাস অ্যাস্ট্রয়েড বেল্ট ক্রস করে বাইরে বেরিয়ে যায়। আর ঠিক যখন সে এই দ্রুতকে অতিক্রম করছিল তখন তার গতি হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছিল। এরপর যদি আমরা পরের আউটবাস্টের কথা বলি তাহলে সেটি 3 ফেব্রুয়ারি 2026-এ। বাস্তবিক অর্থে এই সময়কালটি ছিল সেই মুহূর্ত যখন এই ইন্টারস্টেলার অবজেক্ট খুব দ্রুত গতিতে জেমিনি কনস্টেলেশনের দিকে নিজের পথ বাড়াতে শুরু করে। এখানে একটি বিষয় খুবই ভালো করে মনে রাখবেন, যদি 3 ফেব্রুয়ারি 2026-এ এর এই আউটবাস্টটি না ঘটত তাহলে আজকের দিনে 3i অ্যাটলাস এত সহজেই জেমিনি কনস্টেলেশনের দিকে অগ্রসর হতেই পারত না। এরপর যে পরবর্তী আউটবাস্টটি আমরা দেখতে পাই সেটি ঘটে 11 ফেব্রুয়ারি 2026-এ। আর এখানেই আসে সবথেকে চমকপ্রদ ব্যাপার, এই আউটবাস্টের পর থেকেই বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়ে যায় যে এই অবজেক্টটি এখন বৃহস্পতি গ্রহ এবং তার সবথেকে রহস্যময় চাঁদ ইউরোপার দিক দিয়ে এগিয়ে চলেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আউটবাস্টগুলো শুধু তাদের টাইমিংয়ের দিক থেকেই পারফেক্ট নয়, বরং ইন্টেন্সিটির দিক থেকেও অদ্ভুতভাবে নিখুঁত। আসলে এই 3টি সাম্প্রতিক আউটবাস্টের শক্তি একদমই ঠিক ততটাই ছিল যতটা এই অবজেক্টের আমাদের কাছ থেকে আউটার স্পেসে চলে যাওয়ার জন্য দরকার ছিল, না তার থেকে অধিক না তার থেকে কম। কারণ যদি এই আউটবাস্টগুলোর শক্তি সামান্য বেশি হতো তাহলে এই ধূমকেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যেত, আর যদি সামান্য কম হতো তাহলে কোনো না কোনো গ্রহের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স এতে কাজ করত এবং এই অবজেক্টটি আউটার স্পেসে যাওয়ার পরিবর্তে সারা জীবনের জন্য সেই গ্রহের চারপাশেই ঘুরতে থাকত। এই অদ্ভুত ঘটনাগুলো দেখেই ডক্টর মিশেল বার্নস্টার একটি ইন্টারভিউতে স্পষ্টভাবে বলেছেন, যদি এই আউটবাস্টারগুলো শুধুমাত্র থার্মাল হতো তাহলে ধূমকেতুটি যতই সূর্য থেকে দূরে যেত ততই এর শক্তি কমে যাওয়ার কথা ছিল। কিন্তু এখানে চিত্রটি সম্পূর্ণ উল্টো, এগুলো এখনো পুরো শক্তিতে চলছে, যা অত্যন্ত ধাঁধা সৃষ্টিকারী এবং মস্তিষ্ককে ঘুরিয়ে দেওয়ার মতো। অর্থাৎ বন্ধুরা, আমরা সাম্প্রতিক যে মিরাকেল দেখেছি সেগুলো বৈজ্ঞানিকভাবে ডকুমেন্টেড হলেও কেন এগুলো ঘটেছে তার কোনো স্পষ্ট উত্তর আজকের বিজ্ঞান দিতে পারছে না। এর পাশাপাশি আরও দুটি বিষয় আছে যা আজকের দিনে 3i অ্যাটলাসকে নিয়ে আমাদের সবথেকে বেশি উদ্বিগ্ন করে তুলেছে। এক, এর ইউরোপার দিকে অগ্রসর হওয়া, এবং দ্বিতীয়ত প্রতি 16 ঘন্টা অন্তর একটি অদ্ভুত কার্যকলাপ রিপোর্ট করা, যা কোনো প্রাকৃতিক ধূমকেতু কখনোই করতে পারে না। এটি হলো বৃহস্পতির সবথেকে রহস্যময় চাঁদ ইউরোপা, যার পাশ দিয়ে আমাদের এই 3i অ্যাটলাস অবজেক্ট মার্চের মাঝামাঝি সময়ে অতিক্রম করবে। কিন্তু প্রশ্ন হলো এই বিষয়টা কেন বিশ্বের বড় বড় জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এতটা উদ্বেগজনক? তো দেখুন বন্ধুরা, ইউরোপা আমাদের সোলার সিস্টেমের সেই অল্প কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে জীবনের সম্ভাবনা সবথেকে বেশি। কারণ ইউরোপার বরফের ঢাকা পৃষ্ঠের নিচে কয়েক মাইল গভীরে একটি বিশাল ও উষ্ণ জলের সমুদ্র রয়েছে। গবেষকরা বহু বছর ধরেই মনে করে আসছেন যদি পৃথিবী ছাড়া আমাদের সোলার সিস্টেমে আর কোথাও জীবন পাওয়া যায় তাহলে 99% সম্ভাবনা রয়েছে যে সেটি ইউরোপার এই গোপন সমুদ্রেই থাকবে। এই কারণেই নাসা 14 অক্টোবর 2024-এ ইউরোপা ক্লিপার নামে একটি মিশনকে লঞ্চ করেছে। এই মিশনের প্রধান উদ্দেশ্য হল ইউরোপার পৃষ্ঠে ডিল করে তার নিচের সমুদ্রকে পরীক্ষা করা। এখন এটাকে কাকতালীয় বলুন বা ইচ্ছাকৃত, যতই 3i অ্যাটলাস ইউরোপার দিকে এগিয়ে যাচ্ছে ততই আমরা ইউরোপার পৃষ্ঠে অনেক অদ্ভুত ও রহস্যময় ঘটনাকে লক্ষ্য করছি। সবথেকে প্রথম যে অদ্ভুত ঘটনা দেখা গিয়েছে তা হলো বিশাল পরিমাণে ওয়াটার ভেপার ডিটেক্ট হওয়া। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ স্পষ্টভাবে জানিয়েছে গত 10 বছরের রেকর্ড অনুযায়ী ইউরোপার পৃষ্ঠের উপর সবথেকে বেশি পরিমাণ ওয়াটার ভেপার বর্তমানে শনাক্ত করা হয়েছে। এর মানে হলো ইউরোপার পৃষ্ঠের নিচে এমন কিছু ঘটছে যার কারণে এই চাঁদের আভ্যন্তরীণ কেমিক্যাল রিয়াকশন অত্যন্ত দ্রুত গতিতে চলছে। এদিকে যদি আমরা আবার 3i অ্যাটলাসের কথায় আসি, ডক্টর সিনথিয়া ফিলিপস তার গবেষণার মাধ্যমে প্রায়
প্রমাণ করে দিয়েছেন যখন এই অবজেক্ট ইউরোপার কাছ দিয়ে যাবে তখন এটি 2 থেকে 3টি বিশাল আউটার বাস্ট রিলিজ করতে পারে, যা আমরা আগে কখনো দেখিনি। আর যদি সত্যি এটা ঘটে তাহলে নিঃসন্দেহে এটি ইউরোপার চারপাশে লাইফ বিল্ডিং ব্লকস মলিকুল বিরাট স্কেলে ছড়িয়ে দেবে। আর তখনই আমাদের সামনে আবারও সেই সোনালী সুযোগ আসবে 3i অ্যাটলাসের প্রকৃতি ও উদ্দেশ্যকে আরও গভীরভাবে বোঝার। শর্ত একটাই, সবকিছুই যেন ঠিক দিকে যায় এবং ঠিক সময় ঘটে। কারণ যদি এই অবজেক্টের লক্ষ্যই হয় ইউরোপার আন্ডারগ্রাউন্ড মিশনে ঢুকে পড়া, তাহলে পরিস্থিতি আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এবং সত্যি বলতে এমন কিছু হওয়ার সম্ভাবনা অসম্ভব নয়। স্পেনের ডক্টর মিগুয়েল সেরা রিচার্ড এবং তার দল টাইডাল অবজারভেটরির টুইন টেলিস্কোপ দিয়ে 3i অ্যাটলাসের জেটগুলোকে বিশদভাবে বিশ্লেষণ করেন। তারা লক্ষ্য করেন এই জেটগুলো একটি প্রেডিক্টেবল ওয়েভেল অনুসরণ করছে। এই ওয়েভেল থেকে রোটেশন স্পিড হিসেব করে তারা পান প্রায় 15 থেকে 16 ঘন্টা। এরপর অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত আরও একটি স্বাধীন গবেষণায় একাধিক টেলিস্কোপের ডেটা একত্রিত করে এই প্রেডিক্টেবল সময় নির্ধারণ করা হয় 16 ঘন্টা 16 মিনিট। অর্থাৎ একেবারে সহজ ভাষায় আজকের দিনে 3i অ্যাটলাস প্রায় প্রতি 16 ঘন্টা পর পর নিজের ভেতর থেকে ছোট ছোট জেটকে রিলিজ করছে। এই জেটগুলো শুধু তার দিক নির্দেশনাকেই দীর্ঘ সময় ধরে স্থিতিশীল রাখছে না, বরং তার গতি বজায় রাখতেও সাহায্য করছে। আর বাস্তবিক অর্থেই এটি এমন একটি বৈশিষ্ট্য যা 3i অ্যাটলাস ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো ধূমকেতুর মধ্যে দেখা যায়নি। এই কারণে এটি এখনো পর্যন্ত একমাত্র এমন একটি ইন্টারস্টেলার অবজেক্ট যেটি আমাদের সোলার সিস্টেমে প্রবেশ করার সময়ও অগণিত প্রশ্ন তৈরি করেছিল। এবং আজ যখন এটি আমাদের সোলার সিস্টেম থেকে দূরে যাচ্ছে, তখনই এটি আমাদের সামনে ইউনিভার্সের আরও অসংখ্য প্রশ্নকে সামনে রেখে চলে যাচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে হয়তো আমাদের বিজ্ঞান আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। কারণ এইভাবে যৌগ ছড়ানো, সরাসরি ইউরোপার দিকে এগিয়ে যাওয়া, একই সময়ে ইউরোপা অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে ওঠা এবং ঠিক সেই চাঁদের কাছেই আবার আউটবাস্টকে রিলিজ করা, এগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এগুলো কখনোই কাকতালীয় বলা যায় না। এখন বলুন বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আমরা কি আমাদের পুরো জীবনদশাতে 3i অ্যাটলাসের এই রহস্যকে সন্ধান করতে পারবো, নাকি এটি সত্যি কোনো সাধারণ ধূমকেতু যার প্রকৃতি আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি, নাকি সত্যি এটি কোনো অ্যাডভান্স প্রোব? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।